দর্শকদের কাছ থেকে অনেক সাবস্ক্রাইবার, শূন্য থেকে আজকে ৭৭,০০০ সাবস্ক্রাইবারে পৌঁছে যাওয়াটা আমার কাছে বিরাট একটা উৎসাহের এবং শক্তির ব্যাপার। মহিলাদের উপরে অত্যাচার চালাবো, এটা চলবে না। সে শাহজাহান শেখই হোক বা যেই হোক, দ্বিগুণ ভাবে এই হিন্দুত্বের তাস খেলেই সেটাকে আহ, জ- প্রশমিত করার চেষ্টা করছে, হিন্দু ভোটটাকেই প্রশমিত করার চেষ্টা করছে। অটল বিহারী বাজপেয়ী, সবাই জানি আমরা, মোদীকে সেন্সর করেছিলেন, রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন, সেটাও করলেন না মোদী। নরেন্দ্র মোদী অবশ্যই চাইছেন যাতে গৌতম আদানিকে কোনো রকম ভাবে বিব্রত না হতে হয়। মুসলিমদের প্রতি অত্যাচার হচ্ছে, মুসলিম নেশনস যারা, তারা কটা এগিয়ে এসেছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2024 সাল চলে যেতে বসেছে, আসছে নতুন বছর 2025। আপনাদের সবাইকে 2025-এর শুভেচ্ছা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটা আজকে করতে চলেছি। আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের বিষয় হচ্ছে ফিরে দেখা। এই ফিরে দেখা, এই বছরটি ঘটনাবহুল, ভীষণ ঘটনাবহুল। 2024 সালে একাধিক নানা রকম ঘটনা, নানা রকম ফিল্ডে, শুধু রাজনীতি নয়, আরও অনেক জায়গায়। তো এত খুব অল্প সময়ের মধ্যে এত ঘটনা তো আনা সম্ভব নয়, তা আমরা কিছু বিশেষ ঘটনাকে আজকে বিশ্লেষণ করব এই খোলা আড্ডা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতমদা, আপনাকে সমস্ত দর্শকের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। পুরনো বছরের একটা বছর আমরা অনেক কাজ করলাম, সবাই অনেক মেহনত আমরা করেছি এই বছরটাতে। নতুন চ্যানেল তুমিও খুব আপনারও। করেছো, তোমারও হ্যাঁ, যথেষ্ট আমি উন্নতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং খুবই খুব উন্নতি হোক, ভালোবাসা আমি পেলাম সেটাই চাইবো। আপনাদের দর্শকদের কাছ থেকে। অনেক সাবস্ক্রাইবার, শূন্য থেকে আজকে ৭৭,০০০ সাবস্ক্রাইবারে পৌঁছে যাওয়াটা আমার হুম। কাছে বিরাট একটা উৎসাহের এবং শক্তির ব্যাপার। তো লিটারেসি। যাই হোক, আমরা ওসব বিষয়ের চেয়ে অনেক বেশি আমরা আজকের আমরা অনুষ্ঠানে ঢুকে যাই। হুম। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই আজকে এত খবর, এই সাধারণ হুম। মানুষ এত খবর, আমরা কিছু কিছু ধরার চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, সব ধরতে পারিনি। হুম। কিন্তু হুম। আপনার পাঁচ লাইন কি, আপনি এই খবরগুলোকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? তারপর পাঁচ লাইনটা প্রথমে বলুন। এবার পাঁচ লাইন মানে হচ্ছে যে, যে ঘটনাগুলো আমি যদি আমাদের জাতীয় ক্ষেত্রে দেখতে চাই, এটা খুব ইন্টারেস্টিং ঘটনা। সেটা হচ্ছে, এই বছরের শুরুটা হয়েছিল কি দিয়ে? শুরুটা হয়েছিল রাম মন্দির উদ্বোধন দিয়ে, জানুয়ারিতে, এবং মানে হিন্দুত্ববাদের একটা চূড়ান্ত পরাকাষ্ঠা যাকে বলে। আর বছরের শেষটা কি দিয়ে হলো? শেষটা হলো আম্বেদকর দিয়ে, যে আম্বেদকর হিন্দুত্ববাদের চরম বিরোধী ছিলেন, বিরোধী এবং তাকে আত্মস্থ করতে সবাই লেগে পড়লো, এমনকি ভারতীয় জনতা পার্টি। এটা বনবাদী দল। অদ্ভুত একটা যোগসূত্র। এবং এটা কিন্তু, যেটা মনে হচ্ছে, এটা কিন্তু এবছরেই থামবে না, এটা কিন্তু চলবে। এবং এই যে বিতর্কটা চলবে, আর এইটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়টা খুব ইন্টারেস্টিং, বিতর্কের কথায় যেহেতু তুমি বললে যে এই বিতর্কিত যে সমস্ত নায়ক আমাদের উঠে এলেন, আমরা দেখলাম, তাদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবসময় থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এবং বাংলাদেশের নতুন উঠে এলেন মোহাম্মদ ইউনূস। এরা প্রত্যেকে খুব বিতর্কিত চরিত্র। ভালো মন্দ নাই, অন্যায়ের কথা বলছি না, খুবই বিতর্কিত। আর যারা চলে গেলেন, আমাদের দুর্ভাগ্য, যারা চলে গেলেন, তাদের মধ্যে কারা রইলেন? তাদের মধ্যে দেখুন, সিপিআইএম পার্টির বুদ্ধদেব ভট্টাচার্য রইলেন, সীতারাম ইয়েচুরি। এরা আর যাই হন, সততার দিক থেকে কোনোভাবে কোনো জায়গায় তারা কোনোভাবে কম্প্রোমাইজ করেননি জীবনে, ঠিক, ঠিক। এবং মানুষের ভালোর জন্য চেষ্টা করেছেন। আর কে চলে গেলেন? কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজকে তাকে নিয়ে সবাইকে উচ্ছ্বসিত ভাবে বলতে হচ্ছে কত মহান প্রাজ্ঞ তিনি ছিলেন, ঠিক। কিন্তু তার যে সততা, তা মনে রাখবে ভারত। আর চলে গেলেন কে? সংস্কৃতির দিক থেকে রাশিদ খান চলে গেছেন, জাকির হুসেন চলে গিয়েছেন। শিল্পপতিদের মধ্যে চলে গেলেন কে? রতন রতন টাটা। টাটা। এটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে। যারা চলে গেলেন, তাদের স্বচ্ছ এবং সৎ ভাবমূর্তি নিয়ে কোনো প্রায় প্রশ্ন নেই, অনেক তারা বিতর্কিত ভারতবাসীর কাছে একটা আইডল প্রায় এদের। আইডল। এবং অনেক বিতর্ক ও শুরু হলো, যে সমস্ত মানুষ রয়ে গেলেন। এবং এই বিতর্ক কিন্তু চলবে বা বাড়বে। এইটা আমার মনে হয়েছে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ভারতের ক্ষেত্রে। অনেক ভালো খবর আছে, আবার খারাপ খবরও আছে।
হুম আমরা হুম একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পেলাম মাত্র আপনার হুম 17 বছর 18 বছর বয়সের একজন বিশ্ব হুম চ্যাম্পিয়ন হুম 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 দাবায় হুম, পেলাম। একজন। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ, সেরকম যেমন ভালো খবর আমাদের দেশের জন্য রয়েছে, রয়েছে, হ্যাঁ। তেমন হুম, কলকাতাতে তো খুব বড় খারাপ খবর। আমরা যদি খুবই। যদি শুরুটা যদি করতে চাই এবছরের সব থেকে বড় হুম খবরের মধ্যে দিয়ে যদি যেতে হয়, তাহলে আমরা হুম আমাদের রাজ্যেই হুম, প্রথমে আরজিকর, তারপরে আজকে। আমাদের আসতে হয় সন্দেশখালী বা এগুলোতে। হুম 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 হ্যাঁ, তো আপনি যদি আরজিকরের খবরটাকে প্রথমে যদি একটু বিশ্লেষণ করেন যে এটাকে, এই খবরটাকে আপনি কিভাবে দেখলেন? এই আরজি, প্রথমত হচ্ছে এই যে আরজি করের কে ঘিরে যে নাগরিক আন্দোলনটা তৈরি হলো, সেই নাগরিক আন্দোলনটা একটা পথিকৃৎ হয়ে থাকবে, অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে পথিকৃৎ হয়ে থাকবে। এইরকম আন্দোলন সারা ভারতবর্ষ দেখেছে কিনা সন্দেহ এর আগে। কেন দেখেনি? তার কারণ হচ্ছে এই একটা এমন আন্দোলন হলো যাতে নাগরিক সমাজ, সুধী সমাজ সকলেই প্রায় বেরিয়ে এলেন বাইরে, বেরিয়ে এলেন, তারা সহ্য করতে পারলেন না। এটা দুটো দিক থেকে, একটা অপরাধ, আরেকটা হচ্ছে নারীত্বের অপমান। এই দুটোই খুব মারাত্মকভাবে মানুষকে নাড়া দিয়েছে। এবং নারীত্বের অপমানের জন্য নারীরা পর্যন্ত বাইরে বেরিয়ে এসে রাত্রির দখল করতে যে ডাক দিলেন, রাত্রির দখলের ডাক, তাই দিয়ে অনেকে বলেছেন অনেক কথা। আমি মনে করি কিছু এর মধ্যে কিছু বিতর্ক নেই। বিতর্কটা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে এই যে মেল সভেনিজম তারা তৈরি করেছে। রাত দখলের কথাটা তারা কেন বললেন? তারা বললেন এই জন্যে যে পুরুষরা বরাবর রাত্রিটাকে নিজের মতো করে নিয়েছে। আসলে পুরুষরা নারীদের জীবনে সমস্তটাই যা বলে সেটাই করতে চায়, নিজেদের কর্তৃত্ব আহ, সমস্ত সময় কায়েম করতে চায়। এবং এর মধ্যে সেই ধরনের একটা ন্যারেটিভ ছিল। এটা একটা। আরেকটা কি, এই যে রাজ্যে, যেখানে কার্যত মানে কি বলবো, সমস্ত নির্বাচনে জিতে আসছে তৃণমূল সরকার, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজত্ব চালাচ্ছেন, তাতে কার্যত বিরোধী বলতে কিছু নেই। কিন্তু নাগরিক সমাজই যে একটা আহ, বিরুদ্ধে বিরোধী একটা শক্তি হিসেবে দাঁড়াতে পারে, এটা কোনোদিন জানা ছিল না। বিশেষ করে পশ্চিমবঙ্গের এরকম ক্ষেত্রে আমরা এরকম দেখিনি। অরাজনৈতিক বলে যেটা বলা হচ্ছে, অরাজনৈতিক এবং নাগরিক সমাজ একই সঙ্গে এইভাবে যে একটা বিরোধী শক্তি হয়ে দাঁড়াতে পারে, এখানে প্রবল প্রতিপক্ষ তার সামনে, এবং সেই প্রবল প্রতিপক্ষকে মাথা নোয়াতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা রাস্তায় সেই তাতে চিত্র দেখেছি, সেই বৃদ্ধা মহিলা, তিনি কুঁজো হুম, হয়ে হেঁটে রাস্তায় হ্যাঁ, রাত্রির বেলায় হুম, নেমে পড়েছেন। হুম, তিনিও এসেছেন এটা এটা প্রত্যেকটা মানুষ। এবং এটা এবং আগে কোনোদিন এমনকি দেখা যায়নি, সারা বিশ্ব না, দেখেনি। না, এবং এমনকি সরকার পক্ষের সাংসদ তিনি এসেছেন, এবং সরকার পক্ষ ছেড়ে বেরিয়ে এসেছেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এই ঘটনাগুলো আমরা দেখেছি। তার ফলে আমরা বলতে পারি তাতে কি লাভ হলো? লাভ হলো এটাই যে শাসক যারা হয় তারা অন্তত বুঝতে পারে যে যা ইচ্ছে তাই করা যায় না, যা খুশি তাই বলা যায় না, যেমন খুশি যা আমার আমার যা মনে হচ্ছে আমি সেভাবেই রাজত্ব চালাবো, সেটা হয় না সব সময়। এই যে শিক্ষাটা দিয়ে গেল, এই শিক্ষাটা খুব জরুরি ছিল। এইটা আরজি করার শিক্ষা বলে আমি মনে করি। আমরা ঠিক কাজেই পাশের একটা ঘটনা যদি একটুখানি আপনি বিশ্লেষণ করেন হুম এটা, হুম সেটা হচ্ছে তার কিছুদিন আগেই খুব আর একটা বড় ঘটনা ঘটলো, সেটা একটু গ্রামীণ এলাকায়, সেটা হুম হুম সন্দেশখালী। হুম, শাহজাহান শেখের বিরুদ্ধে মামলা হলো, হ্যাঁ মানুষের হয়েছিল, হ্যাঁ। গণরোষ আছড়ে পড়লো, হুম, তারপরে আস্তে আস্তে সেটা স্থিমিত হয়ে গেল। হ্যাঁ, ঠিকই আহ, হয়েছে। তো দেখো, এইটা যদি, হ্যাঁ। হ্যাঁ দেখো, দুটো ক্ষেত্রেই আমি বলতে চাইছি, এই দুটো ক্ষেত্রেই যে দেখা যাচ্ছে যে নারীরা, বিশেষ করে মহিলারা যেভাবে উঠে আসছেন, তুমি তাতে দেখো, তুমি একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, তাদের তুষ্ট করছো, কিন্তু মহিলারা এইটুকু বুঝিয়ে দিতে পারছেন যে তাদের শক্তিটা শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে সীমিত করলে চলবে না। তারা নিজের কথা বলতে শিখেছেন। তারা আর এই যেমন করে খুশি দেশ চালাবো, রাজত্ব চালাবো, বা মহিলাদের উপরে অত্যাচার চালাবো, এটা চলবে না। সে শাহজাহান শেখই হোক বা যেই হোক। এবারে আমরা কিন্তু এর পরে ক্রমাগত আমরা এই এই ঘটনার রেশ অন্য বিভিন্ন ঘটনাতে দেখতে পাবো। এরপরে এই আগামী বছরে আমার মনে হয় এই জিনিসটা চলবে, এর রেশটা থাকবে। অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই এই একই জিনিস। তুমি ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে যে রোষ, জি। নারীদের রোষ আমরা দেখেছি, যেভাবে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করেছেন,
সমস্তই কিন্তু মহিলারা করছেন। একটা সাংঘাতিক একটা উত্তরণ হয়েছে আমি দেখতে পাচ্ছি। এই জিনিসটা আগে এরকম ভাবে আমরা দেখিনি, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল লক্ষণীয়, প্রত্যেকটি নির্বাচনের আগে মহিলাদের কি করে তুষ্ট করা যায়, সন্তুষ্ট করা যায় তার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে। এইটা ভারতীয় রাজনীতিতে একটি নতুন নতুন দিক বলে মনে হয়। নতুন দিক। হ্যাঁ, নানা রকম যোজনা চালু করে মহিলা ভোটারদের কি করে তাদের পক্ষে আনা মহিলা হবে, এটা ভোটার, সব রাজনৈতিক হ্যাঁ, দল এই সব এটা রাজনীতি দল চেষ্টা করছে। এইটুকু। এই ভোটের কথাই আমরা সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরের খবর, সেটা হচ্ছে লোকসভা নির্বাচন এবং তারপরে আর কয়েকটা রাজ্যের নির্বাচন। প্রথমে আমরা যদি লোকসভা নির্বাচনে আসি, লোকসভা নির্বাচনটাকে আপনি ছোট্ট করে কিভাবে বিশ্লেষণ করবেন? নরেন্দ্র মোদীর খুব একটা বড় ধাক্কা এটা। দেখো, লোকসভা নির্বাচন যে নরেন্দ্র মোদীর একটা বিরাট ধাক্কা, এ তো সবাই জানে, মোদী নিশ্চয়ই জানেন, এবং যার জন্য সেটা জানে বলেই, সবাই জানে, বিজেপিও জানে বলেই ক্রমাগত প্রচার করতে চেষ্টা করেছে এটা কোনো ধাক্কা নয়। এটা ঠিক আছে, কিন্তু তাদের এখন শরিক নিয়ে দেশ চালাতে হচ্ছে, এটাও আমরা জানি। দুখানা শরিক আছে, এবং সেই শরিকরা দুটো কিভাবে। খুব গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে রয়েছে। একটা হচ্ছে যে অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি হলো, যে কথাটা আপনি প্রথমে উল্লেখ করলেন, যে প্রবল হিন্দুত্বের হাওয়া তোলার জন্য যে ইয়েতে, সেখানে বিজেপি হারলো এবং নরেন্দ্র মোদী তার নিজের বেনারসের ভোট খুব উল্লেখযোগ্যভাবে কমে গেল, ভীষণভাবে কমে কমে গেল, দুটোই কমে গেল। দুটো কমে, এই দুটো ঘটনা আমার মনে হয় নরেন্দ্র মোদীকে খুব বড় বেশি ধাক্কা দিয়ে গেল। হ্যাঁ, খুবই বড় ধাক্কা দিয়েছে, কিন্তু ওরা সেটা কাভার আপ করবার চেষ্টা করেছে, এইভাবেই চেষ্টা করছে ওরা এখন দ্বিগুণ ভাবে। কিন্তু এটা কিন্তু মনে রাখার দরকার, দ্বিগুণ ভাবে এই হিন্দুত্বের তাস খেলেই সেটাকে আহ, প্রশমিত করার চেষ্টা করছে, হিন্দু ভোটটাকেই প্রশমিত করার চেষ্টা করছে। এবং হরিয়ানায় জয় বা মহারাষ্ট্রে জয়ের পরে ওরা এখন বড় মুখ করে বলতে চাইছে যে এইটাই শেষ কথা। এবং উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন মন্দির খুঁড়ে খুঁড়ে, মসজিদ খুঁড়ে খুঁড়ে কিভাবে মন্দিরের ধ্বংসাবশেষ বের করা হচ্ছে, এটা করা হচ্ছে। এমনকি খোদ আরএসএস প্রধান বলার পরেও এটা থামেনি, তিনিও বলেছেন এটা কতদিন আর চলবে, যে মসজিদ খুঁড়ে খুঁড়ে শিবলিঙ্গ বার করা কতদিন চলবে বলেছেন, কিন্তু তারপরেও থামে। আমি বলতে চাইছি, এইটাই বলতে চাইছিলাম প্রথমেই, যে যেটা দিয়ে আমাদের শুরু হয়েছিল এই এই বছরটা, ঠিক অদ্ভুত ভাবে তার বিপরীত প্রান্তে এসে আমরা থেমেছি, আমরা আম্বেদকরে এসে থেমেছি। আম্বেদকর ঠিক এই হিন্দুত্ববাদীদের এই যে দাপট, এই যে প্রবল দাপট, এবং তার পেছনে কি, তার পিছনে হচ্ছে বর্ণ হিন্দুদের দাপট, এবং তার পেছনে কি জাতপাতের রাজনীতি, কাস্টিজম, তার বিরুদ্ধেই বরাবর ছিল এই আম্বেদকরের, বি আর আম্বেদকরের জেহাদ। প্রতি সময়, প্রতিদিন, প্রতি মুহূর্তে তিনি বলেছেন, লিখেছেন বিভিন্নভাবে। সেই আম্বেদকর আবার প্রাসঙ্গিক হয়ে পড়লেন এই এই বছরের শেষে। কাজেই কি হলো, এবং এখানেও তিনি মনোবাদীদের খুব বিপদে ফেলে দিলেন, মানে নিজে অদৃশ্য থেকে। হ্যাঁ, নিজে অদৃশ্য থেকে তিনি তার আদর্শ বড় বিপদে ফেলে দিল। হ্যাঁ, এবারে কিন্তু দেখো, আর যারা নেই আমাদের মধ্যে, যারা, তাদের মধ্যে আবার এই মূলত তিনজনকে দেখতে পাচ্ছি আমরা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছেন, প্রাসঙ্গিক হয়েছেন। একটা হচ্ছে নেহেরু, একটা হয়েছে আম্বেদকর, একটা হচ্ছে সাভারকার। এই তিনজন হয়েছেন। একটা কোনোভাবে সারা দেশে এইটা তুমি বুঝতে চেষ্টা করো যে এই বছরটা একটা জিনিস কি আমাদের কাছে স্থির করে দিচ্ছে, যে একদিকে ধর্মান্ধতা, আরেকদিকে ধর্মনিরপেক্ষতা, এইভাবে কি দেশটা ভাগ হচ্ছে? এইভাবে কি সমস্ত দেশের বিভিন্ন জনগণ, বিভিন্ন রাজনীতি কি এইভাবে আবর্তিত হতে চলেছে আগামী দিনে? এটা খুব ভাববার বিষয় বলে আমার মনে হচ্ছে। ঠিকই বলেছেন এটা। কিন্তু এইখানে গৌতম একটা জিনিস আসে, যে এই যে আমরা ধর্ম রাজনীতির সঙ্গে মিলেমিশে গেল, এইখানে যে রাজনীতির এই বছরে আমরা যেটা দেখলাম, যে রাজনীতির মূল ইস্যুগুলো যেগুলো রুটি কাপড়া ওর মকান আমরা বলি, তার মধ্যে এবার তো আমাদের অর্থনীতিতে ভয়ঙ্কর দুরবস্থা আমরা দেখতে পেয়েছি। বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে, জিডিপি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এবং বিশ্বব্যাংক স্বয়ং বলছে ভারত একটা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে, যার জন্য মনমোহন সিং আরো বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছেন মৃত্যুর পরে। এই যে অর্থনীতি, এই অর্থনীতিতে যদি আপনি এবার এইটা দেখুন, যে সেখানে কি ধর্মটাকে এগিয়ে রাখা হচ্ছে, যে এই অর্থনৈতিক প্রশ্নগুলো যাতে না ওঠে, বেকারদের চাকরির দাবি,
যাতে বেশি করে না আসে। দেখো, একটা জিনিস বলি তোমাকে, যখনই কোনো অটোক্রেটিক কোনো সরকার চলে, একনায়কতন্ত্রী সরকার কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয় বা চেষ্টা, তারা মূলত দুটো জিনিসের উপরে ব্যাংক করে, ধরে রাখে। একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, চূড়ান্ত ন্যাশনালিজম, যার বিরুদ্ধে স্বয়ং রবীন্দ্রনাথ একাধিকবার বলেছেন এবং উপন্যাস লিখেছেন, আমরা জানি সব। এইটা হচ্ছে সেটা। আর আরেকটা হচ্ছে ধর্ম। এই দুটোকেই কিন্তু উপজীব্য করে এখনকার যে শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা চলছে ভীষণভাবে, কথায় কথায় প্রত্যেক সময় এইটা চলছে। কিন্তু তার যে বিপদটা, সেটা কি এরা জানে না? এরা জানে। কিন্তু এটা একই সঙ্গে জানে যে এই যে, যদি আমি কোনোভাবে ধর্ম এবং জাতীয়তাবাদকেই মাথায় তুলে দিই এবং সমস্ত সময় মাথায় করে দিই, তাহলে মানুষ দারিদ্র, এই কর্মহীনতা, সমস্ত এগুলো সব ভুলে থাকবে। এগুলো ভুলিয়ে রাখা যাবে, কারণ আমি সাবসিডি দেবো মাঝে মাঝে, তাদের বলবো যে তোমাদের খাইয়ে পরিয়ে রাখছি, অতএব তোমরা আমার নামে জিন্দাবাদ করো, আমি তো তোমাদের ধর্মকে বাঁচিয়ে রাখছি, আমি তো দেশটাকে বাঁচিয়ে রাখছি। এই যে একটা ন্যারেটিভ, আবার যেটা বলছি, এই যে ন্যারেটিভ, এটা একটা ফলস ন্যারেটিভ। এই ন্যারেটিভটা ভয়ঙ্কর ভাবে চলছে এবং এটা আগামী দিনে মোটেই শেষ হবে না, আরো বাড়তেও পারে, এটাও বাড়তে পারে। কিন্তু হ্যাঁ, ওই 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 জায়গাটাতে আমি বলছি যে এই যে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ধর্মের যে তাসটা যেটা খেলা হচ্ছে, সেটা বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার যে তাস যারা খেলবেন, তারা যদি আরো স্ট্রং না হন, আরো নিজেদের মধ্যে সংহতি না আনতে পারেন, তাহলে যা হবার সেটাই হবে, আমরা দেখতেই পাবো। এই সংগতির প্রশ্নেই যখন আসলেন, তখন আমরা এই বছরের যে সব থেকে বড় যে রাজনৈতিক সংহতির যেটা আমরা দেখেছিলাম, একটা মঞ্চ তৈরি হলো ইন্ডিয়া। হুম। হ্যাঁ, হুম। এবং সেই মঞ্চ যখন তৈরি হলো, তখন সত্যি শাসক শিবিরে হুম। একটা ত্রাসের সঞ্চার হলো। আমরা দেখলাম হুম। যে তারা অনেক এমন কথাবার্তা বলতে লাগলেন, যেটা বোঝা গেল যে তারা আতঙ্কের হুম। মধ্যে। সেই ইন্ডিয়া যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের পরবর্তীকালে যে অবস্থা, সেই অবস্থাটা এখন দেখা যাচ্ছে যে প্রায় শেষ। আপনি হুম। ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ, এই যেটা আমরা হুম। দেখলাম, তার ভিত্তিতে হুম। যদি বিশ্লেষণ করেন একটু ছোট্ট করে। দেখো, এমনিতেই ভারতবর্ষ, তুমি যদি ভারতবর্ষের ক্যারেক্টারটা বলো, যে এই ভারতে যতই এরা চিৎকার চেঁচামেচি করুক, ভারতবর্ষে যে এর সামগ্রিকভাবে যে মানচিত্রটা আমরা দেখতে পাই, এ তো আগে ছিল না। এ তো ব্রিটিশ কলোনি হওয়ার পরেই তৈরি হয়েছে। তারপরে আজ ভেঙে ভেঙে আবার স্বাধীনতার পরে আমরা যে ভারত পেয়েছি, কিন্তু মূলত যে ছিল, যেটাকে আমরা ভারতীয় উপমহাদেশ বলে থাকি, সেখানে ফিফডম ছিল, ছোট ছোট রাজ্য ছিল, বিভিন্ন ঠিক। রাজন্যবর্গ ছিল এবং তার মাথায় একজন কেউ ছিল। তো এখনো কিন্তু এই এই যে এটা আমাদের মধ্যে রয়ে গেছে, রক্তের মধ্যে রয়ে গেছে। সবাই ফিফডম চাইছে, সবাই চায় নিজে রাজা হতে। এটা একটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো লক্ষণ, আমি খারাপ বলছি না, একটা সুলক্ষণ এই জন্যে যে আমাদের দেশে অন্তত একজন দলিত নেত্রীও ভাবতে পারেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন এবং মুখ্যমন্ত্রী হন। হুম। এটা কিন্তু পারেন, এটা পারেন। এটা আমি যথেষ্ট আমি উল্লেখযোগ্য দিক বলে মনে করি। সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় গণতন্ত্রের যে মূল শর্তগুলো, সেই শর্তগুলো না মেনে তারা কি করতে চান, তারা নিজেদের যে এই আমি আমি যাকে বলা হয়, আমি আমি শাসন ক্ষমতা বা যেভাবে যতদিন থাকার ইচ্ছে, সেটাকে বাড়াতে চান, ক্রমাগত তারা বাড়িয়ে যেতে চান। তারা মনে করেন এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং আমি যতদিন ইচ্ছে থাকতে পারবো, তার জন্য যত যাবতীয় কৌশল গ্রহণ করতে থাকেন। এটা খুব মারাত্মক, আমাদের দেশের পক্ষে ভীষণ মারাত্মক এই জিনিসটা। তো এইটা আমাদের খুব একটা চিন্তার বিষয় বলে আমার মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে। এবং যার জন্যে এই যে হিন্দুত্ববাদের কথা বলি, প্রয়োজনে ধর্মের তাস খেলে হোক বা প্রয়োজনে ধর্ম নিরপেক্ষতার তাস খেলে হোক, লোকের সামনে প্রয়োজন যেমন করে হোক, আমি মেজরিটিকে, সংখ্যাগরিষ্ঠকে যদি কাছে আনতে পারি, তাহলে আমি অন্তত রাজত্ব কায়েম করতে পারবো। এটা অরবিন্দ কেজরিওয়াল ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন। তার জন্যে তারা অরবিন্দ কেজরিওয়াল হনুমান চালিসাও পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির স্থাপন করেন, কারণ তিনি জানেন আমার ভোট ব্যাংকটা অটুট থাকবে। এই জিনিসটা খুব মারাত্মক, আমি জানি, খুব মারাত্মক। এর ফলে কি হয়, আবার সেটা বলছি, এর ফলে কি হয়, প্রথমত দেশের যে মূল যে চরিত্র, মূল যে ভিত্তি,
সেটা অনেকখানি নষ্ট হয়ে যেতে পারে, এক নম্বর। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হতে পারে, এই যে মূল যে আমাদের যেগুলো দরকার মানুষের, রুটি কাপড়া ওর মাকান বলছো তুমি, যেখানে দেশের 40% সম্পদ 1% মানুষের হাতে চলে গিয়েছে, এই বিপুল অসাম্য, সাংঘাতিক অসাম্য, সেটার বিরুদ্ধে লড়াই করার মতন মানুষ পাওয়া যাবে না। এটা হচ্ছে খুব কঠিন। তার জন্য তুমি যেটা বলছো যে অ্যালায়েন্স নষ্ট হয়ে গিয়েছে, জোট বিভিন্নভাবে তৈরি হয়। আজকে যে জোট আছে সেই জোট থাকবেই কেউ বলতে পারে না, কালকের দিনে আবার নতুন একটা জোট হবে না সেটাও কেউ বলতে পারে না। এটা সবই নির্ভর করে কিভাবে সিচুয়েশনটা এগোয়। তবে পরিস্থিতি যে খুব খারাপ সেটুকু আমরা বলতে পারি, আমাদের প্রথমত এই, দায়িত্ব সেটা। হ্যাঁ, এই ইয়েটি একটা, এই বছরের সব থেকে বড় বিতর্কের কেন্দ্রে যারা থেকেছে তার মধ্যে যদি সবার আগে রাখতে হয় নাম, তাতে রাখতে হবে নির্বাচন কমিশনকে। হ্যাঁ, খানিকটা। নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে, এবং যে যে হ্যাঁ। ধরনের বিতর্ক উঠেছে, আমি নির্বাচন কমিশন কথা বললাম, এরপরে আমি আর একটা বিষয় আসবো হুম। বিতর্কের কেন্দ্রে। তো আমি আগে নির্বাচন কমিশনের বিতর্ক যে ওঠা, এবং হুম। তারপরে মহারাষ্ট্র, হরিয়ানা এবং মহারাষ্ট্র হুম। নির্বাচন, এবং বিশেষ করে হরিয়ানা নির্বাচন নিয়ে মেহমুদ প্রাচার যে মামলা, সেই মামলার হুম। প্রেক্ষিতে যেভাবে রাতারাতি আইন পাল্টে ফেলা হলো, সেটা আরো বিতর্ক তৈরি হুম। করেছে। তো এইটা নিয়ে যদি আপনার মনে হয় যে এরকম নির্বাচন কমিশনের মতো একটা সংস্থা, যা এত দীর্ঘদিনের গৌরবের ইতিহাস আছে, সেইটা হুম। আজকে এইরকম অবস্থায় দাঁড়িয়ে থাকলো, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা আমি তোমাকে বারবার বলেছি, এই কথাটা আমি আগেও বলেছি, আবার একই কথা বলছি। এটা আমি নির্বাচন কমিশনকেও দোষ দিই না। যদি এমন একটা কোনো সরকার আসে, যে সরকার একটা অটোক্রেসি চালাতে চায়, যে সরকার নিজেকে ক্ষমতায় কায়েম করে রাখতে চায় যেন তেন প্রকারেণ, তার প্রথম কাজ হচ্ছে এই যে গণতান্ত্রিক, এই যে বারবার বলেছি, এই যে ডেমোক্রেটিক যে সমস্ত এই হ্যাঁ। এই যে স্ট্রাকচার গুলো আছে সেইগুলোকে কুক্ষিগত করা। এবং তার মধ্যে প্রধান যেগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে ইলেকশন কমিশন, আরেকটা হচ্ছে প্রেস। এই তিনটেই খুব মূল্যবান, এবং তিনটেই তুমি লক্ষ্য করবে তিনটেই গ্র্যাজুয়ালি খুব মানে অত্যন্ত কৌশলের সঙ্গে আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছিল। এবং অনেকে ওপেনলি বলেছেন, এমনকি খুব প্রাজ্ঞজনেরাও সেই কথা বলেছেন। না হলে তুমি একটা জিনিস, আমি খুব সবচেয়ে বড় মামলা যদি বলি তাহলে হচ্ছে অযোধ্যা মামলা, বাবরি মসজিদ ভাঙা মামলা। হ্যাঁ। হ্যাঁ। তাতে যেখানে রোহিন্টন নরিম্যান বলছেন বলছেন। বলছেন যে আমরা জেনেছিলাম কি, যে মসজিদের তলায় মন্দির আছে, বলেছি কি মন্দির জানতাম না, সেটা কি রাম মন্দির? এটা বলে উনি সংশয় প্রকাশ করে ছেড়ে দিয়েছেন। তার মানেটা কি? কত সাংঘাতিক কথাটা, কতটা সাংঘাতিক কথাটা। কিসের মন্দির ছিল কেউ জানি না আমরা, আমরা বললাম রাম মন্দির। কারা বলল? শাসক দল। প্রধান বিচারপতি কি বললেন? তিনি রামের কাছে অনুজ্ঞা চাইলেন এবং তাই জন্য প্রার্থনা করলেন এবং তাই দিলেন। এই তো হলো অবস্থা আমাদের দেশের এখন। এটা হলো এইটা। এবার ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনে আগে কংগ্রেস সরকার যে এইরকম করেনি তা বলবো না। কংগ্রেস সরকারের মধ্যে যে এই আনডেমোক্রেটিক বহু কিছু 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 নর্মস ছিল না, এটা মোটেই নয়, মোটেই নয়, ছিল, অবশ্যই ছিল। তবু যেহেতু কংগ্রেস দলের মধ্যেই একটা ওপেন প্ল্যাটফর্ম থাকতো, তারা বাইরে এসেও বলতে পারতো যে এটা চলবে না, এটা হতে পারে না। এইটার মধ্যে কংগ্রেস দলটাকে সবসময় একটা নিজেকে ঠিক করে চলবার একটা পথ বার করতে হতো, না হলে দলটাই ভেঙে যেত। এইটা বরাবর হয়েছে, এবং হয়েছে বলেই কংগ্রেসের মধ্যে অন্তত এই যে ওপেন প্ল্যাটফর্মে এই যে কথা বলা, আমি বারবার বলছি এটা, এটা কিন্তু থেকেছে। এবং তুমি, আমি আমি খুব সাম্প্রতিক বিষয়ে একদম দেশ এই রাজ্য নিয়ে বলো না, এআইসিসি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে প্রদেশ কংগ্রেসকে, কিন্তু প্রদেশ কংগ্রেস চলছে না। এটা অনেকে বলবে এটা ইনডিসিপ্লিন, আর আমি বলবো এটা তো নিজের কথা নিজে বলা, বলতে পারার ক্ষমতা। হ্যাঁ, তার কিছু ক্ষতি থাকে, ক্ষতি লাগে, ক্ষতি হয় আমি জানি, আর তার লাভও থাকে। লাভটাই থাকে যে আমার স্বাধীনতাটা, বলার স্বাধীনতাটা থাকলো, আমি বলতে পারি, আমি যেটা চাইছি আমি সেটা বলতে পারি, দ্যাট আই ক্যান ডু। এটা ভীষণ বড় কথা। এইটা কিন্তু ভারতীয় জনতা পার্টির তো নেই। কাজেই ভারতীয় জনতা পার্টি সমস্ত কথাই কুক্ষিগত করতে চাইবে, তার মধ্যে অবশ্যই প্রথম সারিতে নির্বাচন কমিশন আছে।
আমরা যেহেতু আমাদের অনেক বিষয় আরো এখনো রয়েছে, আমার মনে হয় আরো অসংখ্য বিষয় রয়েছে, আমরা যতটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি এগুলোকে মনে করিয়ে দিতে চাইছি। আমরা এবার বিতর্কের কেন্দ্রে আমি যেটা বলছিলাম, নির্বাচন কমিশন আপনি বললেন, তার সঙ্গে জুডিশিয়ারি, চন্দ্রচূড়ের কথা তো আমরা সবাই বারবার বলেছি, তার বিতর্কের কথাও আপনি উল্লেখ করলেন, তার বিখ্যাত রাম মন্দির রায়ের কথা, এবং তার সঙ্গে তার গণেশ পুজোতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা, সেটা তো আমরা বারবারই বলেছি। কিন্তু আরেকজন খুব বিতর্কিত এবার চরিত্র, এইবার সেটাও আমরা কিন্তু করেছি সেটাকে নিয়ে, সেটা হচ্ছে আমাদের রাজ্যসভার চেয়ারম্যান এবং আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে যে বিতর্ক হয়েছে এবং যে নজিরবিহীন কাণ্ড হয়েছে, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, যদিও সেটা হয়নি, কিন্তু আনার যে পরিকল্পনা এবং তার যে পেশ করা হয়েছিল, তো এইটা কিভাবে দেখছেন? ভারতের ইতিহাসে এত বছরের সংসদীয় ইতিহাসে তো এরকম কখনো ঘটেনি, তো এই জন্য এই খবরটাকে আপনি কিভাবে রাখবেন? এই খবরটা এক্স্যাক্টলি এই জিনিসটাই বলছি। কংগ্রেসের শুরুটা তুমি দেখো না, দেশের শুরুতে, কংগ্রেসের শুরুতে রাষ্ট্রপতি যিনি হলেন রাজেন্দ্র প্রসাদের সঙ্গে নেহেরুর বহু অংশে সাংঘাতিক মনান্তর সবই, অনেক কিছু। একজন হিন্দুত্ববাদে বিশ্বাস করেন রাষ্ট্রপতি, নেহেরু বিশ্বাস করেন না। নেহেরু এইরকম ধর্ম এবং রাজনীতির একেবারে মিশিয়ে দেওয়াটা কোনো মতেই মানতে পারেন না, মানতে চান না, কিন্তু উনি করেছেন। আমি কি বলতে চাইছি, দুটি বিরুদ্ধ মত রইল, কিন্তু শেষ পর্যন্ত সরকার নিজে, যে সরকার, সে কিন্তু এমন একটা পথ বেছে নিল যেটা সকলের কাছে জনপ্রিয় হবে, সকলের জন্য প্রয়োজন, সকলের প্রয়োজন, সমস্ত মানুষের উন্নতির জন্য প্রয়োজন, সেটা বেছে নিলেন জওয়াহরলাল নেহরু, বেছেছেন, আমরা দেখেছি সেটা। এটা কিন্তু এখন তো আর আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই দেখতে পাচ্ছি না। এবং সেই একইভাবে যেভাবে রাজ্যপালরা নিযুক্ত হয়েছেন, আগেও হয়েছেন রাজ্যপালরা, যখন কংগ্রেসের আমলে, ইউপিএর আমলে বা আরো কংগ্রেসের আমলে, কংগ্রেসের লোকেরাই হয়েছেন রাজ্যপাল। কিন্তু কিরকম হয়েছেন তারা রাজ্যপাল হয়ে? তারা কিন্তু কংগ্রেসের দাসত্ব করতে আসেননি, তারা নিজস্ব রুচি মতো, নিজস্ব বোধ বুদ্ধি প্রয়োগ করেছেন। এখন কি তা হচ্ছে? রাজ্যপালদের ক্ষেত্রে কি তাই হচ্ছে? না। এমনকি যে তুমি যার কথা বললে, উপরাষ্ট্রপতি, তিনি ওই পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও তাই করেছেন। প্রত্যেকের এই যে একটা ডক্টরড, সবাইকে দীক্ষিত হতে হয়েছে, ধর্মে দীক্ষিত হতে হয়েছে। এরা তো সবাই ধর্মে দীক্ষিত প্রাণ, কাজে এরা অন্যরকম বলতে পারবেনই না, এরা এটাই বলবেন। এবং এটা বলবেন, এর পেছনে উচ্চাসা কি নেই? নিশ্চয় থাকতে পারে, উচ্চাসা থাকতেই পারে। ভারতবর্ষের একটা ইতিহাস আছে, উপরাষ্ট্রপতিরা মানে নর্মালি রাষ্ট্রপতি হয়ে থাকেন, ঠিক আছে। কিন্তু এইভাবে তুমি যেটা বললে, আমরা কোনোদিন দেখিনি এইরকম ভাবে রাজ্যসভাকে কার্যত নস্যাৎ করে শুধু দলীয় কাজকর্ম মনে হচ্ছে করবার জন্য তিনি বসে আছেন। এটা খুবই লজ্জার বিষয় ভারতীয় গণতন্ত্রের। আমরা দেশের প্রসঙ্গে, বিদেশের দিকে যাওয়ার আগে দেশের প্রসঙ্গে একটুখানি আরেকটু ছোট্ট করে একটু করি, সময় ক্রমশ কমছে। এই বছরে আমরা মণিপুরকে যেভাবে দেখলাম, আমার মনে হয় যে মণিপুর সবসময় আমাদের দেশের আলোচনার একদম 1 নম্বর জায়গায় থাকা উচিত। আমাদের দেশে যেভাবে নির্যাতন হচ্ছে, এবং তার সঙ্গে মণিপুরের সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের সেইটা যেভাবে সামনে এলো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সরকারের এখানে কি ভূমিকা হওয়া উচিত ছিল? একই কথা, বারবারই একই কথাই বলছি। মূল কথাটাই হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা আমি কিভাবে রাখবো। এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার একমাত্র শর্ত হচ্ছে ধর্ম। এই যে সংখ্যাগরিষ্ঠের ধর্মকে আশ্রয় করে যে দল গড়ে উঠেছে, এবং যে দলের যারা শরিক আছে তারা গড়ে উঠেছে, তারা অন্য রকম কিছু ভাবতে চায় না, ভাবতে পারে না, এবং তাদের জন্য সকলে সমান নয়। মুখের কথায় হয়তো সকলে সমান, মুখে আমি বলতে পারি আমার কাছে সবাই সমান, সবকা বিকাশ, অনেক কিছু কথাবার্তা বলতে পারি, কিন্তু সবকা বিকাশ তো হয় না এরকম ভাবে। আমরা সবকা বিনাশ বরং বলতে পারি, মানে বিশেষ করে অপোজিশন যারা আছে, কারণ সেটাই হচ্ছে। আমরা তো সেই জিনিসটা মণিপুরে প্রথম দিন থেকে দেখে আসছি, কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত সরানো হয়নি, তাকে শোকজ করা হয়নি, তাকে সেন্সর করা হয়নি। এমনকি অটল বিহারী বাজপেয়ী
সবাই জানি আমরা, মোদিকে সেন্সর করেছিলেন, রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন। সেটাও করলেন না মোদি, এন বীরেন সিংকে তাও করলেন না। ঠিক। শুধু অমিত শাহ রাজ্যপাল পাঠালেন নিজের মতো করে, কারণ দায়টা অমিত শাহের, সমস্ত দায়টা অমিত শাহের ঘাড়ে দেওয়া আছে। ঠিক। সমস্ত জিনিসটা থেকে মনে হচ্ছে মণিপুর যেন আমাদের দেশের অঙ্গই নয়, এইটাই মনে হচ্ছে আমাদের প্রত্যেকের। মণিপুর যে আমাদের দেশের কোনো অঙ্গ নয়, বারবার সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঠিক। আরও দেশের অনেক রাজনৈতিক বড় বড় ঘটনা এবং নানা রকম ঘটনা হয়েছে। তার মধ্যে আমরা ছোট করে যদি এক ঝলক দেখে একটুখানি যদি করে যাই, সেটার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর জিতের সংসদে প্রবেশ এবং সেখানে শাসক দলের তটস্থ অবস্থা, এটা নিয়েও আমরা বিভিন্ন সময় খবর পৌঁছে দিয়েছি, বিশ্লেষণ পৌঁছে দিয়েছি আপনাদের কাছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা একটা খুব বড়, কংগ্রেসের কাছে একটা বড় কামব্যাক, এগুলো এই সমস্ত বিষয় আছে। কিন্তু আমরা এগুলোকে নিয়ে আর বেশি বিস্তারিত জায়গায় না যেয়ে একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আপনাদের বললাম। এবার আমরা যদি একটু বিদেশে যাই, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাদ দিয়ে তো এবার খবর হবে না। এবারের বছর, এই বছরের সব থেকে বড় আমাদের জনজীবনে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের জীবনে বাংলাদেশের গণ অভ্যুত্থান আগস্ট মাসে, সেটার প্রভাব আছে। এবং তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি সেগুলোতে আসার আগে একটুখানি আপনাকে বাংলাদেশের ঘটনাটা যদি একটু আপনি কিভাবে দেখলেন, যেটা আমাদের খবরের ইয়েতে কিভাবে বাংলাদেশের ঘটনায় প্রথমত হচ্ছে এই এই বছরের শুরুতেই শেখ হাসিনা জিতেছিলেন, ওটা জানি, সেটা ওখানে প্রতাপ ইয়েতে জিতেছিলেন ভোটে, এবং তাকে চলে যেতে হলো। এটা হচ্ছে আরেকটা মস্ত বড় ঘটনা ছিল শেখ হাসিনার ক্ষেত্রে। এবং চলে যেতে হলো মানে পালাতে হলো কার্যত। পালাতে হলো, এই যে পালিয়ে যেতে হলো, তার পেছনে অবশ্যই শেখ হাসিনার কার্যক্রমের অনেক কিছু ব্যাপার আছে, এর ভুল কিছু নেই। শেখ হাসিনা যেভাবে চালিয়েছিলেন, তিনি অগণতান্ত্রিক ভাবে যেভাবে নির্বাচন করছিলেন, তাই নিয়ে সারা বিশ্বে একটা প্রচন্ড সমালোচনা হচ্ছিল। এবং তার ফলে কি হয়, এই যে এইটা আমি বলতে চাইছিলাম, এটা আমাদের দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেন প্রযোজ্য হচ্ছে না? তার কারণ এখনো পর্যন্ত আমাদের দেশে গণতন্ত্রটা এখনো পর্যন্ত যথেষ্ট সচল আছে, এখনো পর্যন্ত। হ্যাঁ, অত্যন্ত। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক যে সব থেকে বড় ইস্যুটা নিয়ে আমাদের যে কূটনৈতিক এখন টানাপোড়েন চলছে, সেটা হচ্ছে হাসিনাকে, শেখ হাসিনাকে আমাদের দেশে আশ্রয় দেওয়া এবং তাকে ফেরত দেওয়া হবে কিনা। বাংলাদেশ অফিসিয়ালি চিঠি দিয়েছে। এইখানে আপনি যদি একটুখানি আমাদের দর্শকদের জন্য একটু বিশ্লেষণ করেন যে আমাদের এই হাসিনাকে রাখাটা কতটা লাভজনক, বা এটাকে রাখার জন্য আমাদের দেশের ক্ষতি হচ্ছে কিনা, এবং এটাতে আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করার আগামী দিনে কি আমাদের কর্তব্য হওয়া উচিত। দেখো, ভারতের পক্ষে এটা হচ্ছে একটা সেই মানে শাকের গড়াদের মতো হয়ে আছে। কেন হয়ে আছে? কারণ তুমি যদি আজকে যদি শেখ হাসিনাকে তুমি প্রত্যর্পণ করে দাও, বাংলাদেশের হাতে ছেড়ে দাও, তাহলে ওদের ষড়যন্ত্র, গণহত্যার দায়ে তাকে কি করা হবে আমরা জানি, কি করা হবে, এবং বুঝতেই পারছি আমরা কি করা হবে। এই সবচেয়ে শিরোপীড়ার কারণ হচ্ছে মোদির, নরেন্দ্র মোদির, তিনি এখন কি করবেন। এবং আমি আমি আমার সম্প্রতি কথা হয়েছে একেবারেই খুব ইয়েতে, আওয়ামী লীগের একজন কর্মীর সঙ্গে কথা হচ্ছিল। তারা বসে আছেন একটা জিনিস ভেবে যে ট্রাম্প যদি এসে যায় তখন মোদি নিশ্চয়ই একটা কিছু করবেন, অন্তত বাংলাদেশ সম্পর্কে কিছু একটা সিদ্ধান্ত নেবেন, বড় রকমের সিদ্ধান্ত। আমার মনে হয় না বড় রকমের কিছু সিদ্ধান্ত নিতে পারবেন বলে। সেই রকম ধরনের সিদ্ধান্ত, কত বড় সিদ্ধান্ত নেবেন, আই হ্যাভ ডাউটস, আমি জানি না। কাজে এই যে ঘটনাটা শেখ হাসিনাকে নিয়ে হচ্ছে, এটা ঠিকই দেশে সারা পৃথিবীর যে বড় বড় শক্তিগুলো আছে তাদের মধ্যে চায়না, আমেরিকা, ভারত, মূলত আমি তিনটে দেশই বলছি, এই তিনটে দেশকে যদি সম্মিলিতভাবে কোন না সিদ্ধান্ত নেয়, গ্রহণ করে, তাহলে কিন্তু ভারতের পক্ষেও একটু যথেষ্ট সমস্যার কারণ হবে। কারণ বাংলাদেশে আর যাই হোক এখনো পর্যন্ত কিন্তু নির্বাচিত সরকার নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নির্বাচিত সরকার না থাকলে কি হয়, যে সরকারই থাকুক, যে বিএনপি থাকুক বা আওয়ামী লীগ থাকুক কি জামাত থাকুক, যেই থাকুক, নির্বাচিত সরকার হলে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারে তাদের কিছু নিয়ম নীতি মানতে হয়, মেনে চলতে হয় তাদের। এখন তো সেটা দেখতে পাচ্ছি না, সেটা নেই। যতই তারা বলুক যে এটা খুব একটা
নির্বাচিত সরকার না হলেও আমাদের সংবিধান স্বীকৃত না, সরকার সেখানকার রাজনৈতিক দলগুলো তো প্রায় এক্ষুনি নির্বাচন চাইছে, কিন্তু চাইছে। চাইছে, হ্যাঁ। তার মানেটা কি? তার মানে গোটা দেশটাই খুব ভলাটাইল হয়ে আছে, খুবই ভোলাটাইল হয়ে আছে। ভলাটাইল। এবং এই সময় কি হয়, আমি এইটা বলতে চাইছিলাম, যেটা গণতন্ত্রকে তুমি যদি ঠিকভাবে বাড়তে না দাও, মানুষের কথা বলতে না দাও, তখন কি হয়, সেই জায়গায় অনেক এমন এমন মানে লোক ঢুকে পড়ে, এমন মানুষ ঢুকে পড়ে যারা সমাজটাকে ব্যতিব্যস্ত করে, সমাজটার ক্ষতি করে দেয়, কারণ তারা নিজেদের স্বার্থে এটা করে। এবং ঠিক এই সময় যে জঙ্গিপনা বলছি না, এইটাই সবচেয়ে বাড়ে। জঙ্গিপনা বাড়ে যখন কোনো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার না থাকে, বা অন্তত যাকে দেশের লোক মেনে নিয়েছে সমস্ত ভাবে, সামগ্রিক ভাবে মোটামুটি দেশের লোক মেনে নিয়েছে, এটা যদি না থাকে তাহলে সেই দেশের অবস্থাটা খুব একটা ভালো হয় না। আর বিশেষ করে বাংলাদেশের এখন তো অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। তো তারা কি করে মাথা তুলে দাঁড়াবে সেটা তাদেরও ভাবতে হবে। আমার ধারণা আমার ধারণা যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যেভাবে তার অবনমন ঘটছে, ভারত মনে করতেই পারে যে আজ না হোক কাল ভারতের সঙ্গে সমঝোতা তাকে করতে হবে। এটা ভারত মনে করছে, মনে করছে। যতই চীনের সঙ্গী হোক বা আফগানিস্তানের সঙ্গী হোক বা পাকিস্তানের সঙ্গী হোক। এটা এটা একটা খুব বড়, বাংলাদেশের অনেক দর্শক আমাদের সঙ্গে থাকেন আমাদের সবসময়। আমরা চাইবো দু দেশের মধ্যে যে টানাপোড়েন সেটা খুব দ্রুত মিটে যাক, এবং দু দেশের মধ্যে আবার সুসম্পর্ক তৈরি হোক, সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক। আমরা বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়ে এবার আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেটার মধ্যে আমরা একটু আন্তঃরাষ্ট্রীয় বিষয় আমরা এর মধ্যে বলেওছি, আমি আলাদা করে ভিডিও করেছি। আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে নতুন সরকার এসছে, সেখানে অনুরা দিশানায়ক বামপন্থী সরকার তৈরি হয়েছে, সেখানেও এক দীর্ঘদিন ক্রান্তিকাল গেছে টালমাটাল পরিস্থিতির পরে একটা নির্বাচিত সরকার, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে এসছে। মলদ্বীপে সরকার তৈরি হয়েছে, যেটা তার ভারত বিরোধিতা তাদের মধ্যে রয়েছে, তবু কিছুটা এখন সেটা হয়েছে। কিন্তু আমরা মূল যে বিষয়টা, বৈদেশিক কথা বলতে গেলে বিদেশের খবরে যে খবরটা, দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সেটা আমরা খবরের হিসেবে রাখবো, এবং সেই সঙ্গে যে কথাটা প্রসঙ্গে করে চলে আসবে সেটা হচ্ছে গৌতম আদানি আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা। আমার মনে হয় যে এবছরের যদি সব থেকে বড় খবরের মধ্যে আমরা রাখি, তালিকা তৈরি করি, তাহলে এই দুটো খবরকে আমাদের রাখতেই হবে। বাইডেনের আসা যেমন বৈদেশিক ইয়েতে, এবং আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা। আপনি কিভাবে দেখছেন এই খবর দুটোকে? প্রথমত একটা জিনিস বলি, তাদের যে দেশগুলোর কথা বললে একটা জিনিস কিন্তু আবার সেই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই দেশগুলো সবকটাতেই, শ্রীলঙ্কাতেও বলি, মলদ্বীপেই বলি, বা এমনকি আমেরিকাতেও বলি, এই মেজরিটেরিয়ানিজম, সংখ্যাগরিষ্ঠতা যাকে বলি, সেটাই কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে। এবং সেইটা মাথাচাড়া দিয়েছে, সেটা মানে আমি মনে করি একটা চিন্তার বিষয়, আমার কাছেও বটে, বিশেষ করে গণতন্ত্রের পক্ষেও বটে। যাই, একেবারে আমি আমেরিকার ক্ষেত্রে যদি যাই, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে, এই যে গৌতম আদানি বললে, তো একটা মস্ত বড় চরিত্র, বিতর্কিত চরিত্র, কিন্তু আমেরিকায় তারপরে চুপচাপ আছে। আমরা এখনো জানি না যে কত কার্যকর হবে সেখানে, কারণ সেখানেও কিন্তু প্রত্যর্পণের ব্যাপার থাকে। ভারতবর্ষ কি আদানিকে ছাড়বেন, বা ভারতবর্ষ কি অত সহজে ছেড়ে দেবে? আমার মনে হয় না সেটা একেবারেই। গৌতম আদানির তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। না, এই গৌতম আদানির বিরুদ্ধে ফেডারেল কোর্ট সেখানে পরিষ্কার ওয়ারেন্ট ইস্যু করেছে। কিন্তু ওয়ারেন্ট ইস্যু করলেও তার সপক্ষে, তার হয়ে বিজেপির শাসক দলের মন্ত্রী, নেতা মন্ত্রীরা এবং বিভিন্ন ভাবে যেভাবে সোচ্চারে প্রচার চালাচ্ছেন, তাতে বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদীর ছায়া আছে নিশ্চয় এটা করার পেছনে। বা নরেন্দ্র মোদী অবশ্যই চাইছেন যাতে গৌতম আদানিকে কোনো রকম ভাবে বিব্রত না হতে হয়, কারণ তিনি যেভাবে কাজ করেছেন গৌতম আদানি, তার পেছনে তাহলে নরেন্দ্র মোদীর যে হাত আছে সেটা স্পষ্ট হয়ে যেতে পারে যদি কোনো রকমের তদন্ত হয়। যদি হয়ে যায় তাহলে নরেন্দ্র মোদীর যে ইমেজ আছে, ভাবমূর্তি আছে, তা ভীষণ ধাক্কা খাবে। কাজেই এটা এটা আমি আশা করি না যে গৌতম আদানিকে এক্ষুনি আমেরিকায় গিয়ে দাঁড়াতে হবে কাঠগড়ায়, এক নম্বর। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে গৌতম আদানির বিপুল সাম্রাজ্যে খানিকটা ধাক্কা লাগতে পারে। এটা আজকে না হোক কাল লাগতে পারে, এটা আমার ধারণা। কারণ আমেরিকাতে যদি এটা হয়, তো আমেরিকার যারা সঙ্গে আছে, যে সমস্ত দেশরা আছে, তার যে সহযোগী দেশরা আছে, তারাও আদানি সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করতে পারে। এবং আমরা জানি বিভিন্ন দেশে ইতিমধ্যে হয়েছে সেই ঘটনা বিভিন্ন ভাবে।
এটা একটা হয়েছে। কিন্তু তুমি যেটা বললে, যেটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এই ক্রনিক ক্রনিক ক্যাপিটাল, ক্যাপিটালিজম, হ্যাঁ। স্যাঙাপতন্ত্র যাকে বলে, এই যে স্যাঙাপতন্ত্র যাকে বলা হয়, সেটা খুব মারাত্মক হয়েছে। এবং যিনি চলে গেলেন, মনমোহন সিং, তিনি যখন আমাদের দেশে খোলা বাজারের দরজা খুলেছেন, তিনি অনেকখানি খুলে দিয়েছিলেন, কিন্তু খুলেও তিনি কিন্তু স্যাঙাতন্ত্রকে বাড়তে দেন, তিনি কিন্তু এই ক্রোনি ক্যাপিটালিজমকে বাড়তে দেন, এবং তিনি জানতেন এ তো কত মারাত্মক, এটা কিন্তু জানতেন। এবং বিভিন্ন অর্থনীতিবিদ আজকের দিনে বলছেন যে মনমোহন সিং এর জন্যই এরা ওই রকম ভাবে বাড়তে পারেনি। এটা একটা মস্ত বড় ব্যাপার। কিন্তু আগামী দিনে কিন্তু তারা কোথায় যাবে উই ডু নট নো, এবং সাধারণ মানুষের কি অবস্থা দাঁড়াবে আমরা জানি না। তবে ডোনাল্ড ট্রাম্প ফিরে এসে কি কাজ করবেন সেটা কিন্তু কেউ বলতে পারে না। উনি কি সিদ্ধান্ত নেবেন কোন মুহূর্তে কেউ জানে না। যদি বোঝেন ওই একই জিনিস, বারবার বলছি এটাই, যদি বোঝেন তাকে টিকে থাকতে গেলে, সরকারে টিকে থাকতে গেলে তার সমস্ত পাপ ধুয়ে কিছু করতে হয়, তাহলে তিনি সেটা করবেন। তাতে যদি মোদি একটু অসন্তুষ্ট হন বা অসন্তুষ্ট হন, বা মোদি একটু অপ্রস্তুত হন, বিব্রত হন, সেটাকে খুব একটা গুরুত্ব দেবেন বলে মনে হয় না ট্রাম্পের চরিত্র থেকে। ঠিক। আমরা তখন হ্যাঁ, আমরা খুব কুইকলি একটু একটু আমরা যদি এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা আমাদের এই জিও পলিটিক্যাল জায়গাতে আসি, তাহলে সেখানে একটা খুব মারাত্মক ইয়ে চলছে গাজাতে, যেখানে সেটা আমাদের একটু বোধহয় এবছরে উল্লেখ করাটা খুব দরকার, মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার, ইসরায়েল এবং গাজার এটা। দুটো জায়গাতেই চলছে। আমি যদিও মনে করি, আমি যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই আমি মনে করি সমস্ত যুদ্ধই বন্ধ হওয়া দরকার, কিন্তু আমরা তো জানি হিস্ট্রি থেকে মানুষ শিক্ষা নেয় না, ইতিহাস থেকে ওরকম শিক্ষা নেয় না। এটা এবং যুদ্ধে কেউ জেতে না। ইউভাল হারারে বলেছেন যে এই যুদ্ধ থেকে, ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। আর চার্চিল বলেছেন, উইনস্টন চার্চিল বলেছেন যে একটা যুদ্ধে দুটো পক্ষ থাকে, হ্যাঁ, যে একটা পক্ষ হেরে যায়, আরেকটা পক্ষ জেতে না। সেটাই তো মনুষ্যত্বের হার হয় এছাড়া। হ্যাঁ, চার্চিল স্বয়ং এটা হ্যাঁ, বলছেন। হ্যাঁ, তো সেখানে তো আমরা জানি সেটা। এবং এই যে ইসরায়েলের ক্ষেত্রে যেটা দেখলাম, এই যে জিউরা, এই জিউরা কিভাবে নিপীড়িত হয়েছিল, তাও আমরা তো জানি ইহুদিরা কিভাবে নিপীড়িত হয়েছিল। সেই ইহুদিরা প্যালেস্টাইনে শিশু, বৃদ্ধ কাউকে না মেনে গাজায় বোমাবর্ষণ করে নিরীহ শিশুদের, লক্ষ লক্ষ নিরীহ শিশুদের মেরে ফেলছে, হাজার হাজার শিশু, এবং শিশু বৃদ্ধ কাউকে মানছে না, মেরে ফেলছে। কিন্তু দেখো আমার না, এ আমি তো বলছি এটা কথাটা, কিন্তু আমার এই সঙ্গে মনে হয় যে সমস্ত প্রচুর দেশগুলো ভীষণ রকমের সেলফ সেন্টার্ড হয়ে গেছে, শুধুমাত্র অর্থ এবং ক্ষমতার জন্য। কেননা আমরা যতই বলি যে মুসলিমদের প্রতি অত্যাচার হয়েছে, মুসলিম নেশনস যারা, তারা কটা এগিয়ে এসেছে, কটা দেখতে পাচ্ছি না সেটা। ঠিক। কারণ সেখানেও এটা একটা ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে, শুধু ক্ষমতার ভাগ বাটোয়ারা হচ্ছে, এইটা খুব মারাত্মক। কাজেই ধর্ম দিয়েও, আমি এটা শেষ করতে চাই আমাদের ইউকে, ধর্ম দিয়ে তুমি যেখানেই যাও, ক্ষমতার ভাগ বাটোয়ারা, ক্ষমতা মানেই অর্থ, এই ক্ষমতা এবং অর্থের ভাগ বাটোয়ারা কিন্তু কোথাও থামে না, কাউকে মানে না শেষ পর্যন্ত। প্রথম তো অনেক দীর্ঘ আলোচনা চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় আমার একটা নিজস্ব একটা শেষ করার একটা আগেই পরিকল্পনা আমি করেছিলাম, যেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং। অনেক দর্শকই হয়তো বুঝতে পারবেন যে আমরা অনেক বিষয় ধরতে পারলাম না, অনেক কিছু আমরা ধরতে পারলাম না। আমরা এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আরো 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 কিছু আনা যেত, অনেক কিছু আমাদের রাজ্যের, আমাদের দেশের এবং বিদেশের অনেক জিনিস ছিল। কিন্তু আমার মনে হয় এই বছরে যে সমস্ত জিনিসগুলো খুব আমাদের চোখে লাগলো, তার মধ্যে এই নির্বাচনে আমাদের দেশে যে পেশায় আমরা রয়েছি, সাংবাদিকতা, সেই সাংবাদিকতা নিয়ে সাধারণ মানুষের যে ধারণা, সেই গদি মিডিয়া বলে আবার যদি সেই আবার আসি, সেইটা যে একটুখানি আমার একটু আলোচনা করার, একটু আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, মিডিয়ার এই যে ভূমিকা, বিশেষ করে এই বাংলাদেশের ইস্যুতে আমরা দেখলাম দিন রাত যেরকম ভাবে বিদ্বেষ, এবং তার আগেও সে একটার পর একটা ইস্যু আসে, সেটা কখনো করোনার সময় হোক, কখনো হ্যাঁ অন্য ইস্যুতে হোক, একটার পর একটা ইস্যুতে যেভাবে বিদ্বেষ সারা দেশময় ছড়িয়ে দেওয়া,
এই যে মিডিয়া, সেই মিডিয়ার অবস্থা আপনি কি কি দেখছেন? এখন তো খোদ কয়েকদিনের মধ্যেই আরো খবর এসছে যে ভীষণ সংকট টেলিভিশন মিডিয়ার, ভীষণ সংকট, এবং বেশ কয়েকটি মিডিয়া হয়তো 2025 সালে বন্ধ হতে চলেছে। অবশ্যই আদানি আম্বানিদের নয়, তা অন্য মিডিয়া বন্ধ হতে চলেছে এবং অনেক এবারে এইটাই বলতে চাইছিলাম যে এখন টেলিভিশন মিডিয়া কারা অপারেট করে, কারা মালিক, কারা চালাক। বহুদিন আগে এক প্রখ্যাত সম্পাদকই বলেছিলেন, খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যে প্রেস ফ্রিডম যাকে বলি, স্বাধীনতা, বহুদিন আগের কথা, যে এই প্রেসের ফ্রিডম বা যে কথা বলি সেটা কার থাকে, উনি বলেছিলেন, তখন বলেছিলেন প্রেসের মালিকের থাকে, আর কারো থাকে না। তো এখন আবার প্রেসের মালিকেরও থাকে না, এখন থাকে তারও যে মালিক থাকে তার হাতে। আবার তারও যে মালিক সেও হচ্ছে শাসক দল। একদম এইভাবে চলছে। শাসক দল যাকে মাথায় তুলবে তিনি ক্যাপিটালিস্ট হবেন, এবং তিনি সাঙ্গাতন্ত্রে যাবেন, ক্রোনি ক্যাপিটালিস্ট হবেন, এবং তিনি মিডিয়া চালু করবেন, এবং সেই মিডিয়াতে টাকা দেওয়া হবে, সেই মিডিয়ার ব্যবসার দরকার নেই, সেটা চালু থাকবে। আমি যা বলবো তারা তাই শুনবে, এইটা চলবে। কাজে এই যে আমি যা বলবো তুমি তাই শুনবে, তুমি তাই করবে, আমি যেমনটি দেখাবো তুমি তেমনটি দেখবে, এটা আমাদের নর্ম হয়ে যাচ্ছে, দেশের নর্ম হয়ে গেছে। তার বাইরে অনেকে বেরিয়ে এসেছেন, অনেকে অনেকে বলছেন, বিভিন্ন রকমের এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে এসে বলছেন। এই প্ল্যাটফর্মটাকেও যদি কালকের দিনে বন্ধ করে দেওয়া হয়, তখন পথে নামা ছাড়া বোধহয় আর কোনো পথ থাকবে কিনা আমার সন্দেহ আছে। সেইটাই খুব এটাই ঠিক। আপনারা বা আমাদের এই দীর্ঘ আলোচনা, জানি না আপনাদের বিরক্তি উৎপাদন করলাম কিনা আমরা, তবুও কিছু কিছু মূল খবর আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অনেক খবর বাদ থাকলো, পরিবেশ সংক্রান্ত খবর, বিশেষ করে আমাদের পলিউশন বাদ থাকলো। এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট ইস্যু হয়ে উঠতে পারতো এবছর, বিশেষ করে দিল্লিতে এখন যে অবস্থা হয়েছে, কৃষক আন্দোলন আবার শুরু হয়েছে। আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য সেটাও জানাই যে একজন কৃষক নেতা অনশনে রয়েছেন। লাদাখে বড় আন্দোলন গেছে পরিবেশ নিয়ে, এই আন্দোলনে সোনাম ওয়াংচুক দীর্ঘদিন অনশন করেছেন। কিন্তু এই পরিবেশ আন্দোলন আমাদের দেশে এখনো পর্যন্ত যেভাবে দানা বাঁধার কথা ছিল, আমরা বোধহয় সেভাবে জনগণকে সেভাবে আমরা এখনো সেইভাবে জাগরিত করতে পারিনি। এছাড়া আরো অজস্র বিষয় রয়েছে যেগুলো এর মধ্যে এসছে। আমরা খেলাধুলোর জগতে ঢুকতেই পারলাম না সময়ের অভাবে, কিন্তু তার প্রথমেই একটু বললাম যে আমরা গর্বিত, আমাদের দেশ থেকে অন্তত একজন বিশ্ব চ্যাম্পিয়ন আমরা পেয়েছি দাবাতে। এরকম আরো হয়তো আমাদের খেলাধুলোর জগতে আমরা আরো ভালো পাবো। আরো ভারতীয় ফুটবলের মান উন্নয়ন হয়েছে, এটা তো ISL দেখে আমরা বুঝতে পারছি। এরকম ছোটখাটো অনেক ভালো খবরও আমাদের মধ্যে এবারে এই বছরে এসছে। আরও নিশ্চয়ই আমরা ভালো খবর পাবো, সংস্কৃতি জগতেও আরও নিশ্চয়ই ভালো খবর আসবে। তো সেই জন্যে আমরা আর খুব বিস্তারিত করতে পারছি না এই অনুষ্ঠানটা। যদি মনে হয় আপনারা যদি চান, এবং কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমরা যদি কোনো বিষয়ে আপনার মনে হয় সবিস্তার, অনেকগুলো বিষয় আমরা করেছি, আমরা আমাদের সীমিত সামর্থ্যে করার চেষ্টা করেছি, আমরা আগামী দিনেও করব। আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দীর্ঘ আলোচনায় আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। আর আপনারা যারা থাকলেন তাদের সবাইকে নমস্কার।